আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে ব্রেকিং বা তাজা খবর নিয়ে হাজির হয়েছে। অবশেষে কিন্তু ডিবি হারুনকে বদলি করা হয়েছে। কি কারণে তাকে হঠাৎ করেই বদলি করা হলো? দেশের এইরকম একটি পরিস্থিতিতে যেখানে ডিবি হারুনের ভূমিকা অন্যতম, হঠাৎ করে কি কারণে তাকে বদলি করা হলো এ নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানতে পারবেন এবার হঠাৎ করে কিন্তু এবার এমন একটি প্রশ্ন করে বসলেন এই জি এম কাদের, রীতিমতো অবাক হবে। নির্বিচারে হত্যা করা হলো কেন, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরকারকে এই জি এম কাদের। শুধু তাই নয়, এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গণহত্যা করে সরকার গণশত্রুতে পরিণত হয়েছে। ছাত্র আন্দোলনে দিশেহারা সরকারের পতন এখন কেউ ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মির্জা ফখরুল। এ নিয়েও থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এবং সবশেষে আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরবো, এবার হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে এমন দাবি করেছেন অধ্যাপক সলিমুল্লাহ। তিনি আন্তর্জাতিক তদন্তও চেয়েছেন, সে সাথে সরকারকে নিয়ে ব্যাপক তথ্যও দিয়েছেন তিনি। আরও কি কি বলেছেন বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই হঠাৎ করে কি কারণে এই ডিবি হারুনকে বদলি করা হলো, কি তার অপরাধ, কি দোষের কারণে হঠাৎ করে তড়িঘড়ি করে একদিনের মধ্যেই তাকে বদলি করা হলো। এই বদলির বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে, সেই কারণগুলো তারা তুলে ধরেছে। চলুন আমরা প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে তার বদলির আসল কারণ। এই ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এই মোহাম্মদ হারুন রশিদকে গোয়েন্দা বিভাগের অর্থাৎ ডিবির দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার অর্থাৎ ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে। এই হারুন রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের এখন থেকে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করবেন। অন্যদিকে মূলত এই যে ডিবি হারুনকে বদলি করা হলো, কি জন্য তাকে বদলি করা হলো? এই ডিবি প্রধানের দায়িত্ব পালনরত হারুনুর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবিতে নিয়ে যায় তাদেরকে হেফাজত করার জন্য। ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে গত রোববারের একটি ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ নিজেই। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুলতে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মস্করা করেন না, যাকে নেন ধরে একটি খাবার টেবিলে আবার বসিয়েও দেন। এভাবে সমালোচনা করেন কিন্তু হাইকোর্ট। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। এ সকল কারণকে নিয়েই কিন্তু মূলত তাকে তার অবস্থান থেকে বদলি করা হয়। মূলত 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নানা ধরনের বিষয়ে জামাতকে নিষিদ্ধের ঘোষণা করার কথাও জানানো হয়। আজকে এই নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল, কিন্তু জামাতকে নিষিদ্ধ না করার আগেই এবার ডিবি প্রধান এই হারুনুর রশিদকেই তার অবস্থান থেকে বদলি করা হলো। আরও 3 কর্মকর্তাকেও বদলির করা হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন আরও 3 কর্মকর্তার হঠাৎ করে কেন বদলি, এ সকল বিষয় নিয়ে হয়তো অন্য কখনো একটি প্রতিবেদনে তুলে ধরবো। তবে ডিবি প্রধান হারুনকে কেন তড়িঘড়ি করে বদলি করা হলো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, এবার আপনারা অবাক হবেন। এমন প্রশ্ন করে বসলেন এই জি এম কাদের, সত্যি অবাক কর। এবার নির্বিচারে কেন হত্যা করা হলো এমন প্রশ্ন চেয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান এই গোলাম মোহাম্মদ জি এম কাদের তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত কাউকে সরকার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারেনি। প্রশ্ন তুলেই তিনি বলেন, তাহলে তাদেরকে নির্বিচারে কেন গুলি করা হলো? বুধবার বিকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের আলাপকালে এই প্রশ্নের তোলেন এই সংসদের বিরোধী দলীয় নেতা এই জি এম কাদের। তিনি বলেন, নির্বিচারে এজন্যই বলছি, তারা যদি সন্ত্রাস দমন করতে চায় তাহলে আগে সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে, এরপর না হয় প্রতিহত করার প্রশ্ন আসে। কিন্তু বহুতল ভবন থেকে হেলিকপ্টার থেকে যখন গুলি করা হয় তখন নিচে কে সন্ত্রাসী, কে ভালো মানুষ, কে শিশু, কে পথচারী, আর কে কিভাবে কি বুঝবে, এই বিষয়টা বোঝান। তার মানে হলো তারা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দমনপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই পরিস্থিতি থেকে দেশ এখনো উদ্ধার হয়নি। জি এম কাদের আরও বলেন, সরকার এবং সরকারি দল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে।
রাষ্ট্র আমাদেরকে সকলের রাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারী প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রকে রক্ষা করবে, জনগণের অধিকার রক্ষায় কাজে আসবে। সেখানে সরকারকে রক্ষার জন্য তাদের লেলিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক যে প্রতিরক্ষা সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশ ও জনগণের রক্ষা করবে তারা এখন জনগণের দিকে বন্দুক তাক করেছে। সরকারের গদি রক্ষার জন্য যেটা করেছে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক অবস্থার সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা আরও বলেন, দেশের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, আবারও জনগণ মাঠে নামে, মানুষ মারা যাবে। এক সময় বাংলাদেশের বহির্বিশ্বে সন্ত্রাসী জাতি হিসেবে চিহ্নিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণহত্যা করে সরকার গণশত্রুতে এবার পরিণত হয়েছে। ছাত্র আন্দোলনে দিশেহারা সরকার পতন এখন আর কেউ ঠেকাতে পারবে না। মির্জা ফখরুলের এমন হুঁশিয়ারি বার্তা। ছাত্র আন্দোলনে দিশেহারা সরকার পতন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছামাফিক যা ইচ্ছা তাই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সহ মানুষের অধিকারকেও সরকার বর্বরভাবে নস্যাৎ করতে গিয়ে একনায়কতন্ত্র এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে জানান। কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করে সরকার অমার্জনীয় অপরাধ করে এখন জানতে চায় কি তারা অপরাধ করেছে। তাদের অপরাধের তালিকা এতই দীর্ঘ যে বিবরণ দিয়েও শেষ করা যাবে না বলে মতামত দেন এই মির্জা ফখরুল। তিনি আরও বলেন, এখনও অনেক অভিভাবক তার সন্তানের খোঁজ পাচ্ছে না। রাজধানীর যাত্রাবাড়ি থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি গত 25শে জুলাই রাতে তুলে নিয়ে আসলেও তিনি বলেন, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে হাজির করার আইন থাকলেও ডিবি হেফাজতের 4-5 দিন রেখে বেআইনি কাজ করে যাচ্ছে এই গণবিরোধী সরকার। আবার আটক না করেই নিরাপত্তার নামে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র নেতাদের ডিবি অফিসে তুলে এনে তাদেরকে জিম্মি করে রেখেছে। এভাবেই ব্যাপক সমালোচনা করেন এই মির্জা ফখরুল। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, আন্তর্জাতিক তদন্ত দাবি করে এবার হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে বলে দাবি করেছেন এই অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে সরকারের পদত্যাগও দাবি করেন। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতা দ্বারা হয়েছে, যাদের আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়ার দরকার। এই সলিমুল্লাহ খান স্পষ্ট করে আরও যে বার্তা দেন দেশবাসীকে, যে সারা দেশে আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করছেন তারা। বুধবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা এই সমাবেশ করেন। সমাবেশে অধ্যাপক সলিমুল্লাহ বলেন, সব সরকারি চাকরি সবার বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে বা থাকতে হবে, সেটাই নিয়ম। কিন্তু এই আন্দোলনকে কিভাবে সরকার কোথা থেকে কোথা নিয়ে গেল ব্যাপক সমালোচনা করেন। এক পর্যায়ে বলেন, সরকার এখন এই হত্যাকাণ্ড জায়েজ করার জন্য অজুহাত দিচ্ছে। তারা মেট্রো রেল স্টেশনে হামলা, সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশনে বলে হামলা।